বাংলাদেশের নির্বাচনকে ঘিরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে আর সামনে কি হতে চলেছে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। তো চলুন এই রাজনৈতিক সমীকরণের গভীরে গিয়ে পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আলোচনার শুরুতেই চলুন একটা বেশ জোরালো মন্তব্য দেখি। রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করছেন, জাতি হিসেবে আমরা যে কতটা বিভক্ত এই কথাটা থেকেই তা স্পষ্ট। তার মতে ডক্টর ইউনূসের সাম্প্রতিক ভূমিকা এই বিভেদকে কমানোর বদলে যেন আরও বাড়িয়ে দিয়েছে, যা আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক। তো চলুন একদম মূল সমস্যাটা দিয়েই শুরু করা যাক, আর সেটা হলো এই নির্বাচনের বৈধতা নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটা। মানে একটা নির্বাচন তখনই সবার কাছে গ্রহণযোগ্য হয় যখন দেশের সব বড় দল তাতে অংশ নেয়, তাই না? কিন্তু এখানে ঠিক কি হতে চলেছে? এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন বিশ্লেষক মাসুদ কামাল কিভাবে গত কয়েকটি নির্বাচনের চরিত্র তুলে ধরেছেন। 2014 সালের নির্বাচনকে বলা হচ্ছে ভোটবিহীন, 2018 নির্বাচনকে বলা হচ্ছে মধ্যরাতের ভোট, আর এখন যে নির্বাচন আসছে সেটাকে বলা হচ্ছে ডামি নির্বাচন। এই নামগুলো থেকে কিন্তু বোঝা যায় মানুষের মনে আস্থার বিশ্বাসের সংকটটা ঠিক কতটা গভীর। আর মূল কথাটা হলো এটাই, দেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দলকে, যাদের কোটি কোটি সমর্থক আছে, তাদেরকে যদি পুরো নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয়, তখন সেই নির্বাচনকে বিকলাঙ্গ ছাড়া আর কি বা বলা যেতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বড় দলকেই যদি খেলার মাঠ থেকে বের করে দেওয়া হয়, তাহলে সেই খেলাটাকে কি আর সত্যিকারের খেলা বলা যায়? এবার একটু রাজনীতির দাবার চালগুলো দেখা যাক। এই যে একটা সংকটময় পরিস্থিতি, এর মধ্যে প্রধান দলগুলো কি করছে, জোটের কি অবস্থা, চলুন একবার দেখে নেওয়া যাক। নির্বাচনের ঠিক আগেই কিন্তু বিরোধী শিবিরে একটা বড়সড় ধাক্কা এসেছে। জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলনের যে জোটটা ছিল সেটা ভেঙে গেছে। ইসলামী আন্দোলন একাই ভোটে লড়ার ঘোষণা দিয়েছে, যা বিরোধী ঐক্যের জন্য একটা বিরাট বড় ধাক্কা। এর ফলে বিরোধী ভোট যে ভাগ হয়ে যাবে তা মোটামুটি নিশ্চিত। আর এই স্লাইডটা চমৎকারভাবে দেখাচ্ছে যে রাজনীতির ভেতরের আর বাইরের খেলাটা কতটা আলাদা। বাইরে দেখানো হচ্ছে যে শরিয়া আইনের মতো একটা আদর্শগত কারণে জোট ভেঙেছে, কিন্তু ভেতরের খবর বলছে আসল কারণটা পুরোপুরি ক্ষমতার ভাগাভাগি, মানে আসন বন্টন। ইসলামী আন্দোলন চেয়েছিল ৮০টা আসন, কিন্তু তাদের অফার করা হয়েছিল মাত্র ৪০টা, আর সেখান থেকেই সমস্যা শুরু। এখানে দেখুন জামায়াত কাকে কতগুলো আসন দিতে চেয়েছিল। অন্য শরিকদের তুলনায় ইসলামী আন্দোলনকে কিন্তু সবচেয়ে বেশি, মানে 40টা আসন অফার করা হয়েছিল। কিন্তু তাদের হয়তো মনে হয়েছে তাদের যা রাজনৈতিক শক্তি তাতে এই সংখ্যাটা যথেষ্ট নয়, আর এই আসন ভাগাভাগির হিসাবটাই শেষ পর্যন্ত এত বড় একটা জোটকে ভেঙে দিল। তো একটা বড় জোট তো ভাঙল, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতির মাঠে নতুন কোনো সমীকরণ তৈরি হতে যাচ্ছে? আর এর মধ্যেই কিন্তু খবর আসছে যে ইসলামী আন্দোলন এখন জাতীয় পার্টির সাথে একটা নতুন জোট গড়ার জন্য কথা বলছে। যদি এটা সত্যি হয় আর এই জোটটা যদি শেষ পর্যন্ত হয়ে যায়, তাহলে কিন্তু রাজনীতির মাঠে নতুন একটা তৃতীয় শক্তি চলে আসতে পারে, যা পুরো নির্বাচনের হিসাব নিকাশি পাল্টে দিতে পারে। এই যে একটা রাজনৈতিক অচলাবস্থা চলছে, এটা কাটানোর জন্য এখন দুটো একেবারে অন্যরকম প্রস্তাব নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই প্রস্তাবগুলো একদিকে যেমন সমাধানের পথ দেখাতে পারে, তেমনি আবার নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে। প্রথমটা হলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, মানে একটা সত্য ও সমঝোতা কমিশন, যেমনটা দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদের অবসানের পর করা হয়েছিল। অনেকটা সেরকম একটা ব্যাপার। এর মূল উদ্দেশ্য হল অতীতের ভুলগুলো স্বীকার করে একটা সমঝোতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সবাই যে এই সমঝোতার পক্ষে তা কিন্তু নয়। একটা বড় অংশের যুক্তি খুব পরিষ্কার, সমঝোতার আগে বিচার হতে হবে। যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তাদের মতে বিচার ছাড়া সমঝোতা মানে হলো অন্যায়কে একরকম মেনে নেওয়া। আরেকটা যে প্রস্তাব নিয়ে কথা হচ্ছে সেটা হলো একটা জাতীয় গণভোট, মানে কিছু মৌলিক সংস্কারের প্রস্তাব সরাসরি দেশের মানুষের সামনে তুলে ধরা হবে, আর মানুষ একটা সহজ হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তাদের রায় দেবে। এখন এই সংখ্যাটার দিকে একটু ভালোভাবে খেয়াল করুন, 30 থেকে 40%, কারণ বিশ্লেষকরা বলছেন এই সংখ্যাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গণভোটের পেছনের আসল রাজনৈতিক কৌশলটা। কৌশলটা হলো, যদি সংস্কার প্রস্তাবের বিপক্ষে মানে না বাক্সে 30 থেকে 40% ভোটও পড়ে, তাহলেই এটা প্রমাণ হয়ে যাবে যে দেশের একটা বিশাল অংশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। আর তখন এত বড় একটা জনগোষ্ঠীকে উপেক্ষা করে রাজনীতি করাটা প্রায় অসম্ভব হয়ে যাবে। সব পক্ষকেই তখন একটা সমঝোতায় আসতে বাধ্য হতে হবে। বাংলাদেশের ভেতরে যা কিছু হচ্ছে তা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাইরের দুনিয়া, বিশেষ করে প্রভাবশালী দেশগুলো এখানকার পরিস্থিতির ওপর খুব কড়া নজর রাখছে। সবচেয়ে বড় আন্তর্জাতিক ঝুঁকিটা হলো আওয়ামী লীগের মতো একটা বড় দলকে ছাড়া যদি নির্বাচন হয়,
তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে সহজে একটা বৈধ নির্বাচন হিসাবে মেনে নেবে না। আর এর ফল কিন্তু দেশের জন্য খুব একটা ভালো হবে না। নতুন সরকারের ওপর ব্যাপক একটা কূটনীতিক চাপ তৈরি হতে পারে। যেমন ধরুন আমেরিকা বা ব্রিটেনের মতো দেশগুলো কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে একটা অংশগ্রহণমূলক, মানে সব বড় দল অংশ না নিলে সেই নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তারা চায় এখানে একটা স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক। তো এত কিছুর পর, এত সমীকরণ, সংকট আর চাপের পর আমরা সেই শেষ প্রশ্নটাতে এসে দাঁড়ালাম। বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে? সামনের পথটা ঠিক কেমন? যে কোনো দেশের এগিয়ে যাওয়ার জন্য একতা বা জাতীয় ঐক্য সবচেয়ে জরুরি। কিন্তু বাস্তবতা হল রাজনৈতিক অবিশ্বাস আর ক্ষমতার লড়াইয়ের কারণে বাংলাদেশ এখন সম্ভবত তার ইতিহাসের সবচেয়ে বিভক্ত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, এতটা বিভক্ত একটা জাতি কিভাবে একটা একতাবদ্ধ ভবিষ্যৎ গড়বে?